और अब बुरे हैं हम। ভালোবাসা মানুষের জীবনকে দিতে শেখায় নাকি জীবন কেড়ে নেয়? আচ্ছা, কেমন হবে যদি আপনি জানতে পারেন যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন সে আসলে একজন দেশপ্রেমিক না একজন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। 2006 সালে মুক্তিপ্রাপ্ত আমির খান আর কাজলের কালজয়ী সিনেমার ফানা গল্পটি ঠিক এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করেই তৈরি। ফানা শব্দের অর্থ হলো ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। আজ আমরা জানবো এমন এক ভালোবাসার গল্প যা শুরু হয়েছিল জান্নাত দিয়ে কিন্তু শেষ হয়েছিল এক ট্র্যাজেডিতে। গল্পের শুরু হয় পৃথিবীর স্বর্গ কাশ্মীরে। সেখানে থাকে জুনি। জুনির জন্ম থেকেই অন্ধ, কিন্তু তার মনের চোখ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে তার বাবা জুলফিকার এবং মা বেগমের নয়নের মণি। প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতির প্রাসাদে প্রোগ্রাম করার সুযোগ পায়। এই প্রথম হয়তো জুনি কাশ্মীরের বাইরে পা জমায়, তাও আবার মা বাবা ছাড়া বন্ধুদের সাথে। দিল্লিতে তারা মাত্র 5 দিনের জন্যই এসেছে। দিল্লিতে এসে তাদের সাথে দেখা হয় তাদের ট্যুর গাইড रेहान खान। রেহান একজন ভীষণ চটপটে, ফ্ল্যাট পড়াতে ওস্তাদ, কথায় কথায় শায়রি বলা এক অদ্ভুত ছেলে। রেহানের প্রথমেই জুনিকে দেখে। জুনির মায়াবী চোখ তাকে ভীষণভাবে আকৃষ্ট করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে সে অন্ধ, চোখে দেখতে পায় না। রেহান সৃষ্টিকর্তাকে মনে মনে ধন্যবাদ জানায় আর জানিয়ে বলে, ধন্যবাদ এই অপরূপ সৌন্দর্য আমাকে উপভোগ করতে দেওয়ার জন্য। রেহান বাসের মধ্যে জুনিকে দেখে শায়রি আওড়াতে আরম্ভ করে। काश मैं उनका गोला होता, काश मैं उनका गोला होता और उनकी उंगलियों में लिपटा होता। আর রেহানের এই ছটপটে স্বভাবের জন্য গ্রুপের সবার খুব পছন্দ হলো। ফাতিমার মোটেই পছন্দ হয় না। ফাতিমা দেখতে পারতো না রেহানকে। ফাতিমা জুনিকে সতর্ক করে বলে, জুনি ওর কথায় কিন্তু ভুলো না, ছেলেটা মোটেই সুবিধার না। জুনি রেহানের প্রতি দুর্বল হতে আরম্ভ করে দিয়েছে। অন্যান্য বন্ধুদেরকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা রেহান দেখতে কেমন? তো বলে যে রেহান খুব ভালো ছিল দেখতে। ফাতেমা রেগে গিয়ে বলে ও একটা আস্ত প্লে বয়, ওর মেয়েদের দিকে তাকানোর ধরন দেখলেই বোঝা যায় কতটা বাজে ছেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রেহান আবার সে কিন্তু রেহান খুব সুন্দর শায়রি দিয়ে আবার জুলিকে সেখানে কুপকাত করে ফেলে। দিল্লির এই মায়াবী রাত যেন রেহানের মনে এক অস্থিরতার সৃষ্টি করে। জুনির অনেকটাই কাছাকাছি চলে আসে। তখন জুনি ভাবতে লাগে, একটা অন্ধ মেয়ের প্রেমে কেউ এতটা পাগল হতে পারে নাকি? কিছু কিছু জিনিস স্কিপ করতে হচ্ছে এক্সপ্লেন ভিডিওর জন্য। তারপরে তারা বন্ধুত্বর গণ্ডি পেরিয়ে ঘনিষ্ঠও হয়ে তাদের ভালোবাসা শুরু হয়ে যায় তাদের অজান্তে। তারপরে জুনিকে मगर अब चांद पूरा है फलक पे তখন জুনিকে বলে, और अब আমি बुरे हैं জোর हम। করছি না, আমি শুধু তোমার জন্য অপেক্ষায় করব। তারপরে রাষ্ট্রপতি ভবনের পিছনে যখন জুনি ডান্স প্র্যাকটিস করছিল, সে ডান্সে মনোযোগ না দিয়ে সে মনটা পড়েই ছিল ওই দেখা করা বিষয়টার উপর। তখন লিডারের কাছে গিয়ে বলে, ম্যাম আমি কি একটু বাইরে যেতে পারি? এই দিল্লিটাকে আর একবার ঘুরে দেখতে চাই। তখন লিডার বলে, তোমার তো চোখে দেখতে পাও না, তুমি কিভাবে ঘুরতে পারবে? তখন কাকুতি মিনতি করার পর লিডারটা রাজি হয়ে যায়। দেখা যায় যে জলি নামে একজন আসে। জুলিকে জলি বলে যে, চিন্তা করো না, রেহান খুব ভালো ছেলে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। তারপরেই রেহান চলে আসে আর তাকে হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করে। প্রাচীন দুর্গে তাকে নিয়ে যায়, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সময়ও কাটাতে। আর এইদিকে না ফিরলে তখন ফাতেমা চিন্তা করতে থাকে। ফাতেমা মনে মনে ভাবতে থাকে তারা দুজন কোথায় গেছে। তারপরে ফাতেমা এইসব চিন্তা করে তখন তাদের দুজনকে যখন একসাথে দেখে তার মনে একটু স্বস্তি বোধ করে। আর অন্যদিকে দেখানো হয় যে জুলি আর রেহান রেস্টুরেন্টে বসে আছে। সেখানে এক মহিলা আসে রেহানের গা গিয়ে বসে। এটা জুলির তার সেন্স অফ হিউমার থেকেই উপলব্ধি করতে পারে, এতে ঈর্ষাও বোধ করে। তারপরেই সে ভাবে যে নিশ্চয়ই সে সুন্দরী, আর এইদিকে যাওয়ার তো টিকিট হয়ে গেছে। এইভাবে প্রেমে পড়াটায় ফাতেমা ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না, কারণ দুদিন পরিচিত তার সঙ্গে এত ঘনিষ্ঠতা সে মোটেই ভালো ছিল। যাই হোক, এরপরে দেখানো হয় রাষ্ট্রপতি ভবনের প্রোগ্রামের দিন। রেহানকে কোনো রকমে একটা টিকিট সংগ্রহ করে দেয় জলি নামের সর্দার। তারপরে রেহান সেখানে উপস্থিত হয়। ওইদিকে যাওয়ার দিন রেহান তাকে একটা পীর বাবার আশ্রয়ে নিয়ে গিয়ে তাকে চোখ দুটো যেন ফিরে পায় সেই মনস্কামনাই করে। এটাতে জুলি ভাবে যে রেহানের মতন ভালো ছেলে বা ভালো হয়তো কেউই বাঁচতে পারবে না।
তারপরেই রেহানকে দেখানো হয় ফোনে কথা বলছে। ফোনের কথা বলার পর থেকেই সে একটু অন্যরকমই হয়ে গেছে আর কি বলা চলে। চলি তখন বিদায় নিতে যাবে সেই দিনের মতন, তখন বলে যে আমি তোমাকে অল্প দিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রেহান। রেহান তখন বলে যে তুমি একটু মানুষকে বেশি বিশ্বাস করো ফাতেমা। তো রেহান বলে যে জুনি, তোমাকে কোনো রাজপুত্রকে ভালোবাসা উচিত ছিল, কোনো শয়তানকে নয়। আসলে হয়েছে কি, ফোন কলটা আসার পর থেকেই রেহান যেন একটু অন্যরকমই ব্যবহার করছে। এই ভালোবাসাটা তো হয়তো তোমার জীবনে ভালো পরিণতি ডেকে আনবে না। তখন জুনি রেহানের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আমি এই শয়তানকেই খুব ভালোবেসে ফেলেছি, আমার আর কিছু করার নেই। রেহানের এই কথাটা শুনে কিছুটা হলেও মনটা গলে যায় আবারও জুনির প্রতি। তারপরেই তো রেহানকে ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছিল না। জুনি বলে, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ নাই করতে পারো তবে আজকে রাতটুকু পাশে থেকো। তার ভালোবাসার কাছে তার সব দম্ভ যেন চুরমার হয়ে যায়। দিল্লির এক নিঝুম পরিবেশে তারা দুজনা খুব ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে তখন জুনির মাথায় একটাই চিন্তা, যে স্টেশনে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে হবে, তাহলে ট্রেনটা হয়তো সে মিস করবে। রেহানের সাথে জুনি হয়তো শেষ দেখা। রেহান, একটা কাগজ দিলাম, তুমি যেন আমায় ঠিকমতো চিঠি লিখো। তারপরেই চলেও যায় ট্রেনে। ফতেমার সঙ্গে উঠে গিয়ে খুব কান্নাকাটি করে ট্রেনে, ভাবে যে রেহান আমাকে একবারও থাকতে বললো না। তারপরে কোথাও থেকে যেন রেহানের একটা শায়েরি শব্দ শোনা যায়, আর তখন খুব খুশি হয়ে যায়। দিল্লিতেই থেকে যায় জুলি, আর এদিকে জুলির বাবা তো খুব চিন্তিত। জুলির মা বাবা বলে যে মেয়েটাকে না নিয়ে কার পাল্লায় পড়েছে, কি হবে, কোথায় কি কোনো ক্ষতি হয়ে যাবে সেই সব নিয়ে ভাবতে বসে। আর এদিকে রেহান সব থেকে বড় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তার চোখের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে। আসলে ওনারা বলেন যে রেটিনা যদি পরিবর্তন করা হয় তাহলে জুলি হয়তো চোখে দেখতে পাবে। তারপরে একটা গলায় কবচও বেঁধে দেয়। তারপরে ওইদিকে অপারেশন হবে, রেটিনার পরিবর্তন হবে, আর ঠিক রাষ্ট্রপতি ভবনে বোম ব্লাস্ট হয়ে যায়। বোম ব্লাস্টে অনেকেই মারা যায়, আহত হয়। আর অন্যদিকে এক অদৃশ্য ঘটনা ঘটে গেছে, জুলির চোখে আবার যেন দেখতে পাচ্ছে। জুলির চোখ অপারেশনের পর সে তার মা বাবাকে দেখে ঠিক খুশি হয়, কিন্তু সে রেহানকেও দেখতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে জানানো হয় যে রেহান ওই বোমা বিস্ফোরণেই নাকি মারা গেছে। তো রেহানের এইরকম অবস্থা দেখে সে খুব কান্নাকাটি করে। সে দেখতে চায় রেহানের মুখটা, কিন্তু চেনবার উপায় নেই। শুধু এইটুকুনি জানা যায় রেহানকে যে চাদরে দেখা গিয়েছিল লাশ, সেটাই ওখানে ছিল। এটা রেহান বলেই ধরে নেওয়া হয়। মালিনী একটা মিটিং, সেখানে সবাইকে জানায় যে আইকেএফ জঙ্গি গোষ্ঠীর লোকেরা এই হামলার সাথে জড়িত। তবে এই হামলায় যে মুখ্য চরিত্রে আছে তাকে কেউ কোনোদিন দেখেনি, নানান ছদ্মবেশে এদেশ ওদেশ ঘুরে বেড়ায়। তবে মালিনী ঠিক করে তাকে ধরবেই। আমরা দেখতে পাই রেহানকে ফোনে কথা বল। আসলে রেহান মরার নাটক করেছে, কারণ এই জঙ্গি গোষ্ঠীরই একটা মাস্টার মাইন্ড হচ্ছে রেহান, তাকে তার দাদা চালনা করে। সেটা সত্যি ছিল। রেহান কোমল হৃদয়ের হলেও সে যে একটা সন্ত্রাসবাদী, জুলিকে কোনোভাবেই এইসব করতে চাইছিল না। সেই জন্য সেই নিজের হৃদয়ে পাথর চাপিয়ে সেই পথ বেছে নিয়েছে, কারণ জুলিকে বাঁচাতে গেলে তো তাকে নাটক করতেই হবে। জুলির ভালোর জন্যই সে মৃত্যুর নাটক সাজাবে। এই শয়তানটা তোমার ভালোবাসা দুনিয়ায় যোগ্য নয়। তারপরে গল্পের প্রেক্ষাপট 7 বছর এগিয়ে যায়। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোতে আমরা রাওয়াত নামে একজন লোককে দেখতে পাই। তো তিনি একটি নারী বিদ্বেষী। ত্যাগী নামে এক নারী এই বিষয়টাতে নাক গলায়। ত্যাগী ম্যাপ দেখিয়ে সবাইকে মনে করিয়ে দেয় ইন্দোনেশিয়ার বালি, নিউ ইয়র্ক, মুম্বাই, লন্ডন, অনেক শহরে অনেক মানুষ মারা গেছে। বোমা যদি বিস্ফোরণ হয় নিখাত 50 লক্ষ মানুষ মারা যাবে। হালকা করার চেষ্টা করে বলেন যে ওই পারমাণবিক বোমা একা ফাটবে না, কারণ তার ট্রিগার বা মেইন সুইচটা এখনো ভারতেই আছে। ভারতে এমন আর সেটা সামরিক ঘাঁটিতে গোপনভাবেই রাখা আছে। সদর দপ্তর থেকে নির্দেশ আছে ওই যে 6টা ট্রিগার আছে সেগুলোকে একত্রে করা হয়। দৃশ্যপটে একটা মিলিটারি ক্যাম্প দেখানো হয়। সেখানে ক্যাপ্টেন রণজিৎ নামে একজনকে দেখি কথা বলতে ফোনে, আর রেহান সেই কথাগুলো সবই শুনে নেয়। সে আড়ি পেতে কমান্ডারের কথা শুনে ফেলেছে, তো তার দাদাকে খবরটা পাঠায়।
তো জানা যায় রণজয়কে আইকেএফ জঙ্গির লোকেরা অনেক আগেই কিডন্যাপ করে রেখেছে। সেই রণজিতের পরিচয় নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রেহান। এদিকে ত্যাগের কাছে একটা খবর আছে, রণজিতের পরিবারে লোকজনকে নাকি রণজিৎ কোনো খবর নেয় না কয়েক মাস ধরে। ত্যাগীকে জিজ্ঞাসা করে, আমার স্বামী কি কোনো গোপন মিশনে আছেন যার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না? ত্যাগী এই বিষয়টাই সন্দেহ করে, সেই জন্য রেকর্ড খুঁজে দেখেন যে কিছুদিন আগে লড়াইয়ে কিছুজন সেনার মধ্যে এই রণজিৎই একমাত্র বেঁচে ছিলেন। তো তারপরেই বুঝতে পারেন এই রণজিৎ আর কেউ নয়, বেশ ধারণকারী রেহান। তো তাদের এক মিশন শুরু হয়, সেখানে রেহান তার সঙ্গী সাথীদের করে হেলিকপ্টারে করে যাচ্ছিল। সে তখন তার সঙ্গী সাথীদেরকে কিছু লিকুইড জাতীয় দেওয়ার বদলে সেখানে কিছু মিশিয়ে দিয়েছিল। তার সঙ্গী সাথীরা সেখানেই মারা যায় আর হেলিকপ্টারে বোম ঠিক করে দেয়, টাইম বোম। তারপরেই দেখানো হয় যে রেহান প্যারাশুটে করে নিচে নেমে পড়ে আর ত্যাগীর কাছে দ্রুতই খবরটা চলে যায়। তো ত্যাগী বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে মার্ডার। তখন সে ঠিক করে কিভাবে তাদের ধরবে। সেই এলাকার সমস্ত ইন্টারনেট কানেকশন, ফোন কল সব জ্যাম করে দিতে বলে। আর এইদিকে দেখা যায় যে রেহানকে ধরার জন্য সেনাবাহিনী হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সেনাবাহিনীর দল হেলিকপ্টারে করে রেহানকে দেখেই ফেলে, রেহানকে চাকুর আঘাতও করে। তখন রেহান সেই রকম অবস্থাতেই গুলিবিদ্ধ করে হেলিকপ্টারে, আর ঠিক জায়গাতে লাগেও, আর হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে সেই বরফে পড়ে যায়। তারপরে রেহান ওই ক্ষতবিক্ষত অবস্থাতেই কি করবে বুঝতে পারছে না। সে চলার ক্ষমতাটুকুও তার নেই। বরফে পাহাড় থেকে গড়াতে 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 সে চলে আসে একটা কুটিরে। কুটিরের সামনে এসে সে বরফে ঢেকে গেছে কুটিরটি, সে ধাক্কা দিতে থাকে আর সেখানেই লুটিয়ে পড়ে। তারপরে যখন চোখ খোলে তখন দেখে যে তাকে যে সেবা করছে সে আর কেউ নয়, সেই জুলি। সে অপারেশন থিয়েটারে তাকে ফেলে রেখেই চলে এসেছে। তারপরে দেখানো হয় তার ছোট্ট ছেলে রেহানকে। সে বুঝতে পারছে না যে রেহান, কিন্তু এদিকে জুলির মনে মনেই সন্দেহ হচ্ছে। সেই চেনা, সেই কণ্ঠস্বর, সেই স্পর্শ, সে নিজেকে অস্থির হতে আরম্ভ করে। সে বুঝতে পারছে না যে মানুষটি মারা গেছে সে কিভাবে বেঁচে থাকতে পারে। সে কি সেই মানুষ? তার মনে হাজারো কোশ্চেন। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তো এদিকে দেখানো হয় রেহান একদিন স্বপ্ন দেখছে যে তার স্ত্রীকে আর তার ছেলেকে সে নাকি নিজেই গুলি করে মেরে দিচ্ছে। তখন রেহান কোনো রকমে নিজের জামা কাপড় নিয়ে সেখান থেকে চলে যেতেই আরম্ভ করে, কিন্তু যেতে পারে না। সে দুর্বল হওয়ার কারণে সেখানেই পড়ে যায়। জুনির বাবা জুলফিকার রেহানকে গল্প করে বলে, আমাদের পরিবারের 3 জনই, জুনির মা মারা গেছে। তো জুনি আগে অন্ধ ছিল, তার স্বামী যেদিন চলে যায় সেদিনই জুনি চোখের দৃশ্য দেখতে পায়। আর এইদিকে রেহানের ডাকা হয়। রেহানের নামটা শুনে তো বুঝতে পারে যে এটা আর কেউ নয়, তারই সন্তান। তার থেকে দূরে দূরে থাকারই চেষ্টা করে, তাকে একটু বকাঝকাও করে। তো রেহান দুষ্টভাবে ব্যবহার করলেও সে আর নিজেকে ওইরকমভাবে না রাখতে পেরে সে ওদের সাথে মিশেই যায়। তো ছোট্ট রেহান তাকে খুব পাহারায় রাখে আর বলে যে এই যে শোনেন, এই ড্রিঙ্কটা কিন্তু ফেলে দেবেন না, এই ড্রিঙ্কটা না খেলে তার মা কিন্তু খুব বকাবকি করবে। এদিকে জুডি তো তার সেবা করে। সে নিজের গেঞ্জি পরতে পারছিল না, সে তাকে হেল্প করে গেঞ্জি পরানোর জন্য। আর অন্যদিকে দেখা যায় ছোট্ট রেহান যখন স্নান করতে নারাজ, তখন তার বাবা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নানও করায়। রেহান ঘুমোতে এসে তখন রেহানকে বাবা বলে ডাকতে পারবে নাকি সে জানতে চায়। তখন রেহান আর জুলি তো একে অপরের দিকে তাকায়। রেহান বলে, আমি এতিমখানায় ছোট থেকে মানুষ হই, আজ এক শহরে মানুষ হয়েছি, কালকে অন্য শহরে গেছি, আর আমি বড় হয়ে তো সৈনিক হয়েছি, আমার এক জায়গায় স্থিতি হওয়া সম্ভব নয়। এইসব কথা কিছুটা আভাস পায়। তো রেহান আর জুলফিকার দাবা খেলছে, অন্যদিকে জুলিয়া তার ছোট ছেলে বরফে খেলা করছে। রেহানও সেখানে যোগ দেয়। খুব হাসি খুশিতেই কাটছিল, সে ভুলে গেছিল সে একটা সন্ত্রাস। যাই হোক, সন্ধ্যেবেলায় সে গুনগুন করে গান করছে, লিরিক্স ভুলে যাওয়াতে জুনি এসে সেই লিরিক্সটা মনে করিয়ে দেয়। চারণ করতে থাকে তারা দুজন। স্মৃতিচারণে কিছু কথা উঠে এসে জুনি যেন সে পুরনো রেহানের কিছু কথা মনে পড়ে যায়, আর তার মনের ভেতরটা যেন ওলটপালট করতে থাকে যে এটা কি করে সম্ভব, যে মানুষটা মরে গেছে সে কি আবার ফিরে আসতে পারে, কি করে সম্ভব। তার চাহনি, তার কথাবার্তা, তার ধরন সবকিছু সেই পুরনো রেহানের মতন। তার মনের ভেতরটা যেন তোলপাড় করে উঠছে। তারপরে রেহান না পেরে তখন সে রেহানকে স্পর্শ করে সে অনুভব করে সেই পুরনো উপলব্ধির কথা। রেহানও খুব কান্নাকাটি করে নিজেকে আবার মিথ্যা
তো রেহান বলে যে ধস্তাধস্তি হয়েছিল সেখানেই আমার মারা যাওয়া উচিত ছিল, কিন্তু তোমার শুশ্রূষায় আমি ঠিক হয়ে গেছি, এটা আমাদের ভবিতব্য। যাই হোক, তারপরে জুলফিকার ব্যাপারটা শুনে ফেলে। জুলফিকার আসলেই জানতে পারে যে রেহান এই কাশ্মীরেরই ছেলে, রেহানের নাম হচ্ছে রেহান কেদাই। তারপরে রেহান প্রতিশ্রুতি যায় এই মিশনটা কমপ্লিট হলে সে তার জুনিয়র তার ছেলেকে নিয়ে তাদের সঙ্গে ভালোই থাকবে। তখন জুলফিকার রেগে বলে, কোন মিশন? জুলফিকারের মনে সন্দেহ হয়। এদিকে রেহান নিজের মাথাটা নত করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে পারে না, কি বলবে সে এখানে। তখন সেই জুলফিকার জুনির ওপরেই সব ছেড়ে দেয়। আর রেহান বলে, তোমার একটা ক্ষমার আশায় অপেক্ষা করে আছি, তুমি যদি আমায় ক্ষমা করো তাহলেই হবে। তখন জুনি তো রীতিমতন রেগে গেছে। এটা রাগ নয়, এটা ঠিক অভিমান। সে 7টা বছর কিভাবে কাটিয়েছে সেই জানে। তারপরে সে কি করবে বুঝতে পারছিল না, সেই জন্য পরের দিন সকালবেলায় পুরনো ছবিগুলো দেখছিল আর মনে মনে নিজেকে খুব দোষী বলে মনে করছিল। এবার চলে যেতে থাকে। তখন ছোট্ট রেহান তার কাছে আসে আর বলে, তুমি যেও না, তুমি এখানে থাকো, তোমাকে আমি ড্রিঙ্ক করে দেবো, তুমি খাবে, আর আমরা দুজন মিলে ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলাও তোমায় শিখিয়ে দেবো। এইসব কথা শুনে সে আর সেখান থেকে যেতেই পারে না, ডুকরে ডুকরেই কাঁদতে থাকে। এদিকে জুলফিকার খাবার টেবিলে বলে রেহান চলে গেছে, কিন্তু জুনি বিশ্বাস করে না, কিভাবে সে চলে যাবে। তখন জুলফিকার বলে, তোমাকে কষ্ট দিয়ে সে চলে গেছে, সত্যিই চলে গেছে। কিন্তু বিশ্বাস না করায় ছোট্ট রেহান যখন বলে ওঠে, হ্যাঁ রেহান তাকে বিদায় দিয়ে চলে গেছে, তখন জুনি বিশ্বাস হয়। এটা তাকে কোনো ক্রমে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সে যাই হোক না কেন রেহানকে ছাড়া সে আর থাকতে পারবে না। সে নিজেও বুঝেছিল তারা আবারও ফিরে আসে। এইভাবে ভালোভাবেই তাদের দিন কাটছিল, কিন্তু এই সুখের দিন খুব বেশি দিন স্থায়ী ছিল না। অন্যদিকে ত্যাগীরা তাদের মিশন কমপ্লিট করার জন্য চারিদিকে লোক লাগিয়েছিল। ত্যাগী বলে যে সমস্ত টিভি আর সংবাদপত্রের মাধ্যমে, আর নিউজ পেপারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক যে ভারতীয় সন্ত্রাসবাদী একজন লুকিয়ে আছে একটা ট্রিগার নিয়ে সৈন্য ছদ্মবেশে। সেই খবরই দেখছিল জুলফিকার, কিন্তু সেই খবরটা যখন চলছিল রেহানের মনে তো ধকধক করছিল। তো এবার জুলফিকার বিরক্ত হয়ে টিভির নিউজই পরিবর্তন করে দেয়। রেহাই পায় সে যাত্রার মতন রেহাই পায় রেহান। তারপরেই এই রেহাইটা বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ ঠান্ডা আবহাওয়ার মধ্যে চলে এসেছে এক পুলিশ। দরজা খুলে দেখে জুলফিকার রুটিন চেক আপের জন্য এসেছে, পাহাড়ি এলাকায় আসে। তো রেহানের ঘন মন ধকধক করছে, সে চেয়েছিল জুনিয়র ছোট্ট রেহানের সঙ্গে ভালোভাবে দিন কাটাতে। তো জুলফিকার সৌজন্যবশত তার বাড়িতে নিয়ে আসেন সেই পুলিশ অফিসারটাকে। পুলিশ অফিসার নিজের ডিউটি শেষ করে যাচ্ছিল, তাই এবার দায়িত্ব পালনের জন্য তার ঘরে ঢুকেছিল। পুলিশ অফিসার অডিও ট্রান্সমিটার আছে। রেহানকে মিলিটারি অফিসারই মনে করেন যে আপনি আপনার টিমের সঙ্গে দেখা করতে চাইলে আমি যোগাযোগ করে দিতে পারি। তো জুলফিকার সেই পুলিশ অফিসারটার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে জুলফিকারের নজরে পড়ে সেই ইলেকট্রনিক ডিভাইসটির ওপর, যেই ডিভাইসটা নিউজে দেখানো হচ্ছিল। তখন জুলফিকারের একদম সন্দেহ হয়ে যায় যে রেহানি সেই আতঙ্কবাদী। জুলফিকার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। যাওয়ার পথেই সেই রেহানকে বলল, রেহান আমি জেনে গেছি তুমি কে। রেহান একটা দুর্ধর্ষ ট্রেনিং প্রাপ্ত এজেন্ট। তাই জুলফিকারের একটা ভুলেই রেহান আবার গুলি তাক করে জুলফিকারের দিকে, আর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে কোনো রকমে পাহাড়ে খাদ থেকে পড়ে যায় জুলফিকার, আর জুলফিকার পড়ে গিয়ে সেখানেই মারা যায়। রেহান সেই পুলিশ অফিসারের রেডিয়েন্সে তার দাদাকে ফোন লাগায় এবং তার দাদার সঙ্গে যোগাযোগ করে। দাদাকে বলে, আমি আর পাচ্ছি না, রক্তপুরী থেকে আমি বেরোতে চাই। এই কোডের মাধ্যমে সে তার দাদাকে জানালে তার ত্যাগীর কাছে চলে যায়, কারণ ত্যাগী আগে থেকেই লোকেশন ট্র্যাক করে ফেলেছিল। এরপরে ত্যাগী কি করে যে সেই লোকেশনে পৌঁছানো। তারপরে দেখানো হয় জুনিয়র তার ছোট্ট বাচ্চা জল ভরতে এসেছে, সেখানে একটা বরফের মধ্যে লাশ দেখতে পায়। লাশটাকে ঘুরে দেখে তার বাবার, কান্নায় ভেঙে পড়ে। এদিকে রেহান হারিয়ে এসে তার বাবা কোথায় সঠিক খবর বলে না, আর রেহানকে তার সন্দেহ হয়। তারপরে রেহানের নিউজে দেখানো হয় রেহানের আবছা ঝলক। তার সন্দেহটা এবার গাঢ় হতে আরম্ভ করে। সে তার ইউনিফর্ম চেক করে। ইউনিফর্ম চেক করে সে বুঝতে পারে রেহানি হয়তো সে সন্ত্রাসবাদী। সে বেরিয়ে পড়ে সে পুলিশ অফিসারটার বাড়ির উদ্দেশ্যে। পুলিশ অফিসারটার বাড়ির উদ্দেশ্যে গিয়ে দেখে রক্ত। তখন সে বুঝতে পারে যে পুলিশ অফিসারটাকেও মেরে ফেলা হয়েছে। তারপরে রেহানকে একটা ঘরে লুকিয়ে তালাবদ্ধ করে, এদিকে রেহান পাগলের মতন খুঁজতে থাকে জুনিকে। আর ওই পুলিশ অফিসারের ঘর থেকে রেডিও ট্রান্সমিটারের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে। ঘটনাক্রমে ত্যাগীর কাছে যোগাযোগ করে ফেলে, আর ত্যাগীকে জানায়, আমার স্বামী 7 বছর আগে দিল্লিতে যোগাযোগ হয়েছিল,
সে 7 বছর পর ফিরে এসেছে এবং তার কাছে সেনাবাহিনীর পোশাক আছে আর এমন কিছু জিনিস আছে যেটা আমার সন্দেহ হচ্ছে। তখন ত্যাগী বলে, উনি তোমার স্বামী আর উনি সন্ত্রাসবাদীও বটে। তো ত্যাগী বলে, তোমার স্বামী মানে ওকে যদি এখন না ধরা পাই তাহলে হয়তো লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। তখন ত্যাগী তাকে শেষবারের মতো অনুরোধ করে, জুনি, এতগুলো মানুষের প্রাণ, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে ধরিয়ে দিতেই হবে। তারপরে রেহান চলে আসে। রেহান, ছোট্ট রেহানের মাথায় হাত বুলিয়ে দেয়। জুনির চোখ থেকে তো অঝর ধরে জল পড়তে থাকে। তো রেহান, তুমি কেন করলে? আমি তোমার সকল সত্য জেনে গেছি। রেহান এই দিক থেকে সাফাই দিতে আরম্ভ করে। তখন রেহান সাফাই দিতে আরম্ভ করে, জুনি, আমি তোমার বাবাকে মারিনি, হাতাহাতি হতে হতে পাহাড়ের গা বেয়ে পড়ে মারা গেছে। তখন জুনি বলে, তাহলে পুলিশ অফিসারটা? তখন আর রেহানের কিছু বলার থাকে না। রেহান বলে, আমি তোমাদেরকে নিয়ে ভালোভাবেই কাটাতে চাই, এই অপারেশনটা আমাদেরকে করতে দাও, তারপরে আমি তোমাদের সঙ্গে ভালোভাবেই কাটাবো। তো রেহান বলে, ওরা আমাদের বাঁচতে দেবে না জুনি, ওই ট্রিগারটা দাও। তখন জুনি বলে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কী হবে? তখন বলে, আমরা কোনো ব্লাস্ট করাতে চাই না, আমরা কোনো মানুষের ক্ষতি করব না, আমরা জাস্ট কাশ্মীরকে নিয়ে ভারত আর পাকিস্তানের ঝামেলা আছে, সেই ঝামেলার জন্য হুমকি দিতে চাই আমরা একটা ভারত। তো জুনি কোনো কথাই শুনবে না, কারণ জুনি যা 7 বছরে ধোঁকা খেয়েছে আর তারপরেও যা মিথ্যা কথা বলেছে রেহান, তাকে বিশ্বাস করাটা জুনির পক্ষে সম্ভব হয়েছে না। নিউক্লিয় ট্রিগারটা নিয়ে এবার নিজের গন্তব্যের দিকে রেহান চলে যেতে থাকে। রেহানকেও অনেকভাবে আটকানোর চেষ্টা করে কিন্তু নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। তখন জুনিয়ার কোনো উপায় না পড়ে নিজের ভালোবাসা মানুষটাকে, এরপরে নিশানারা ঠিক জায়গায় লাগলে লুটিয়ে পড়ে রেহান এখানে। আর ওইদিকে দাদাও তার দিকে গুলিবিদ্ধ করতে থাকে জুনির দিকে। কিন্তু ঠিক সেই সময়ে এন্ট্রি নেয় ত্যাগী। আর গুলি করে সেই প্লেনটাকেই ব্লাস্ট করে দেয়। এদিকে জুনি যদি একটু অপেক্ষা করতো তাহলে হয়তো রেহানকে বাঁচানো যেত, কিন্তু সেই রকম পরিস্থিতিটা ছিল না। যাই হোক, এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।